ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে আবার 6 নাম্বার ভিডিও নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং সেখানে তোমাদের আমরা 5টা আলোচনা করব এবং খুব মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো বিহার থেকে আসা কোশ্চেন বা আসবে সেগুলো তোমাকে করতেই হবে। 4.0 যখন দিচ্ছ তো তোমাকে কিন্তু এগুলো করতেই হবে, এগুলো ছাড়া কিন্তু উপায় নয়। তো চলো আমরা যেমন বিহার কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিপিএসসি 4.0 6 নম্বর দিন, যারা যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, এবং এর পিডিএফটা নিতে গেলে অ্যাপটা ডাউনলোড করো আর টেলিগ্রামে যুক্ত হও, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। বিশেষ করে অ্যাপেই থাকো, কারণটা হচ্ছে তোমরা প্রিন্ট আউট করার দরকার নেই, অ্যাপের মধ্যেই পড়বে। কারণ এত প্রিন্ট আউট করতে গেলে প্রচুর টাকা যাবে, কারণ আমি তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিচ্ছি, কালো করে দিচ্ছি, তাহলে কিন্তু আরও খরচা নেবে, দোকানদাররা করতে চাইবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চাপ হয়ে যাবে। তো তার জন্য বলবো যে মোবাইল থেকেই পড়াশোনা করো, অ্যাপটা খুলেই পড়াশোনা করো, অল টাইম তোমাদের অ্যাপের মধ্যে তোমরা খুলতে পারবে, সমস্যা নেই। তো চলো আমরা আজকে প্রথম কোশ্চেনে যাই। যেমন আমরা এর আগে 5টা ভিডিও করেছিলাম, 5টা 5 25টা কোশ্চেন করে ফেলেছিলাম। আজকে আমরা যেটা তাহলে 26 নম্বরে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং তোমরা দেখতেই পাচ্ছ কি ইম্পর্ট্যান্ট। দেখো কি বলছে, বিহারের যে বৃহত্তম বিমানবন্দর উন্নয়নের জন্য কোন সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। মানে আমরা তো জানি যে বিহারের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যেটা পাটনাতে, এই পাটনার ছাড়া একটা আবার ইন্টিগ্রেট আর একটা ইন্টারন্যাশনাল হচ্ছে ডোমেস্টিক, আর একটা হচ্ছে পাটনার পাশেই। এবং এই যে দেখতে পাচ্ছ ভিতা, ঠিক আছে, এই এয়ারপোর্টটা হচ্ছে বিহারে, এবং অ্যাসোসিয়েট কার এটা পাটনা এয়ারপোর্টেরই কিন্তু একটা পার্ট, কিন্তু অন্য জায়গায় হচ্ছে। তো একে ডেভেলপ করার জন্য কোন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কোম্পানিকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অপশন এটা। যারা জানো না জেনে নাও, কোম্পানির নাম হচ্ছে কি। চলো নেক্সট 2 নম্বর, এবং এর সম্বন্ধে আমরা ডিটেলসটা একটু আলোচনা করে নেব। কি বলছে যে বিহার রাজ্যের যে বৃহত্তম বিমানবন্দর উন্নয়নের দায়িত্বে দেওয়া হয়েছিল রাশিয়ার নির্মাণ সংস্থা। এক কথায় এটা হচ্ছে রাশিয়ার নির্মাণ সংস্থা, মানে জেএসসি দেখলাম না, ওটা হচ্ছে কি জয়েন্ট স্টক কোম্পানি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন অর নাম। এটাও দিতে পারে কোন দেশের সহায়তায় বা কোন দেশের কোম্পানি, সেটা রাশিয়া। এবং এই সংস্থাটি এয়ারপোর্টের অথরিটি অফ ইন্ডিয়া, আমরা জানি ইন্ডিয়ার যে বডিটার নাম কি, যারা এয়ারপোর্টটাকে কন্ট্রোল করে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এএআই, এর মাধ্যমে যে পরিকল্পনাটি বাস্তবায়ন করবে। এবং এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য কি, প্রথমত কত টাকা খরচ হয়েছে প্রকল্পের ব্যয়, সেটা হচ্ছে আমাদের 459.99 কোটি, যা প্রাথমিক অনুমানিক ব্যয়ের তুলনায় প্রায় এত % কম, কিছু এটা মানে কম, আরও বাড়বে। এবং এই উন্নয়নশীল যে আরও অবকাঠামোটা কি কি আছে, এখানে কি কি তৈরি হবে, নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং হবে, তারপর হচ্ছে কি ইউটিলিটি বিল্ডিং হবে, উচ্চমানের রাস্তাঘাট হবে, বিমানবন্দরের সিস্টেম এবং আইটি সিস্টেম থাকবে, ঠিক আছে। তারপরে যে যাত্রী ধারণ ক্ষমতা, একসঙ্গে যেন 3000 যাত্রী সেখানে যেতে পারে, বসার সব কিছু যেন তাদের ব্যবস্থা করা হয়। বিমান পার্কিং বেস যেখানে 10টি, যেখানে A3 321 700, মানে এগুলো হচ্ছে নাম, এই ধরনের বিমানগুলি পার্ক করা যায়। এই মানে এগুলোর সাইজ টাইজ সবারই আলাদা, তাহলে এই টাইপের বিমান যেন, তো এগুলো যারা বেশি পড়তে চাইছো তারা একটু পড়বে। তারপরে কি আছে, সম্ভবত যে কবের মধ্যে শেষ করতে হবে, একটা টার্গেট থাকে না যে এই স্কিমটা এত সালের মধ্যে শেষ করতে হবে, 2027 সালের মধ্যে এই বিমানবন্দরটার কাজ কমপ্লিট করতে হবে, এটা তারিখ। এবং এই বিমানবন্দরের গুরুত্ব কি আছে, যে বর্তমানে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে এটা একটা স্ট্যাটিক জিকে এখানে হয়ে গেল, যে পাটনাতে যে বিমানবন্দরটা আছে তার নাম কি, পাটনায় জয়প্রকাশ নারায়ণ যেটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, মানে এয়ারপোর্ট, জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে যাত্রী চাপ বৃদ্ধি পাচ্ছে। মনে করো আমাদের শিয়ালদাতে যদি চাপ বেড়ে যায়, তাহলে আমরা পাশের স্টেশনগুলোকে বেশি করবো, কলকাতা স্টেশনকে। তো ওই রকম ব্যাপারটা, যে পাটনা স্টেশনে যেহেতু যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে, তার জন্য পাশেরটাকে একটুকে করছে যেন কমে। তারপরে কি বলছে, এই বিমানবন্দর চালু হলে এই চাপ কমবে এবং পাটনা ও আশেপাশের অঞ্চলে বিমান সংযোগ উন্নত হবে। এটি রাজ্যের অর্থনৈতিক এবং শিল্প উন্নয়নের সহায়ক হয়ে দাঁড়াবে বা সাহায্য করবে। বাস এটাই বলেছে। তো এখান থেকে আমরা যা যা শিখলাম খুবই ইম্পর্টেন্ট, কোন কোম্পানিকে দিয়েছে, কোন দেশের, এবং কটা পাটনা এয়ারপোর্টের নাম কি, এগুলো দেখতে হবে। সেকেন্ড যেটা আমরা যাব, সেকেন্ডটাতে তোমরা অবশ্যই ভিডিও কেমন লাগছে, সবাইকে দেখছি সবাই কমেন্ট করছো না, কমেন্টটা একটা ওয়ার্ড লিখতে গিয়ে কি হয়ে যায়, 2-1টা ওয়ার্ড তো লিখবে কমেন্টে, গল্প তো লিখবে না। জাস্ট জানতে চাইছি যে কেমন লাগছে, এবং লাইক শেয়ারটা করিও, কারণ তোমরা যদি চাও তাহলেই আমরা ভিডিও বানাবো।
তোমরা না চাইলে আমি কি করে ভিডিও বানাবো? তোমরা হয়তো পড়ছো না, তাহলে আমি তো বুঝে নেবো যে আমার ক্লাসটা করে কাজে লাগছে না, তাহলে আমি পেড ব্যাচ ছেড়ে কেন আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দেবো? তোমরা দেখবে তারপরে তো আমি দেবো। তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই কমেন্ট শেয়ারটা করিও, যেন বেশি পরিমাণে মানুষ দেখে। তোমরা তো বিভিন্ন সাবজেক্টের কোচিং পড়ছো বা স্যারের কাছে পড়ছো, তাদেরকে জানাও যে এখানে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়া যাচ্ছে। সেখানে তোমার লাভ হবে না, ওরও লাভ হবে এবং তোমারও লাভ হবে, যে যেন সবাই দেখলে আমি তাদেরকে আরও বেশি করে প্রোভাইড করতে পারি। নেক্সট কি বলছে? বলছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ আইকর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজন লোকেটেড। আমরা সাধারণত জানি যে আইকরের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, ঠিক আছে? তো এটা আবার কি? এটা হচ্ছে ইস্টার্ন জোনের রিজনাল অফিস। ওই রকম রিজনাল অফিসটা কোথায়? তো সেটার অ্যান্সার হবে কি আমাদের পাটনাতে। তার অ্যান্সার হবে পাটনাতে। দেখতেই পাচ্ছ তোমরা যে আইকর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজন এবং রিসার্চ সেন্টার ফর দ্য মাকরানা। চলো, এবং এর ডিটেলস আমরা পড়ে নিই। কি বলছে? পাটনা বিহারে আছে আইকরের দেখতে পাচ্ছ যে আইকর রিসার্চ কমপ্লেক্স ফর ইস্টার্ন রিজন। এবার দেখো এর সদর দপ্তর কোথায়? এই সদর দপ্তর অলরেডি আমরা দেখলাম যে মানে পাটনাতে, এবং পাটনার আরও যদি ভিতরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ফুলওয়ার শরীফ টাইপ কিছু আছে একটা। তো যাই হোক, এখানে দেখে নিবে। এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই গবেষণা কেন্দ্রটি পূর্ব ভারতের কৃষি উন্নয়ন ও অঞ্চল ভিত্তিক কৃষি সমস্যা সমাধান করার জন্য 1990 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটা জানতে হবে যে এটা পাটনার যে আইকরটা কবে তৈরি হয়েছিল? 1990 সালে তৈরি হয়েছিল। এই আওতায়ভুক্ত রাজ্যগুলি হলো, এই দেখো খালি বিহার নয়, কারণ এটা তো ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে, এবং ইস্টার্ন রিজন মানে বিহার রাজ্যেরও কাজ হয়, ঝাড়খণ্ডেরও হয়, উড়িষ্যারও হয়, আমাদেরও হয়, পশ্চিমবঙ্গের হয়, এবং পূর্ব উত্তরপ্রদেশেরও হয়। তাহলে এইগুলো এই রাজ্যগুলোর যে আমরা যদি কোনো আয়করের কোনো কাজ হয় আমরা দিল্লিতে যাই না, এই রিজনাল অফিসে যাই, তারপরে না হলে আমরা মেন অফিসে যাই। এবং এখানে কি কি আছে? যে গবেষণার মূল ক্ষেত্রসমূহ কি? মাটির যে স্বাস্থ্য সার ব্যবস্থাপনা, যে মাটিটা কেমন, কি লাগবে না লাগবে ঠিক করতে, সার কি লাগবে, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ফসল চক্র মানে ফসল কোনটার পর কোনটা কি করে হবে, বা যে কৃষি যে বৈচিত্র্য, মাছ চাষ, পশুপালন, কৃষি যান্ত্রিক, এক কথায় এগ্রিকালচারের এভরিথিং সব কিছু কাজগুলো এখানে হয়। এবং জৈব কৃষি এবং জলবায়ু সব কিছু সম্বন্ধে আলোচনা হয়। এবং এখানে কি আছে? জল ব্যবস্থার জন্য যে নাম আছে, মানে যদি বলে কেন্দ্রটা কোথায়, রাঁচি। যদি উত্তর পূর্ব যদি বলে প্লেন জোন কেন্দ্র কোথায়, পূর্ণিয়া। এবং যা আছে দেখো মৎস্য বিজ্ঞান কোথায় আছে, পাটনাতেই আছে। এবং একই কথা যে আইকর রিসার্চ যেটা আমাদের ইস্টার্ন রিজনের তারা হচ্ছে কি পাটনাতে, বাস আর কিছু না। নেক্সট এবার চলে যাব আমরা 28 নাম্বার কোশ্চেনে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখবে তোমরা যখন ভোট দাও লোকসভাতে, একটা অপশন থাকে নোটা। প্রথমত জানতে হবে নোটার ফুল ফর্ম কি, ঠিক আছে? তো নোটার ফুল ফর্ম কি হচ্ছে? নান অফ দ্য অ্যাবভ। মানে যতজন ক্যান্ডিডেট, দেখো রাম শ্যাম যদু সব ক্যান্ডিডেটগুলোর নাম আছে, আর লাস্টে আছে কি নোটা। আর তুমি ধরো নোটাতে চাপ, মানে কি? যে তোমার না, যে কেউ ভালো না, যতজন দাঁড়িয়েছে সবাই খারাপ লোক, সব চোর, বাস্তবেই সবাই চোর। তাহলে এই চোরগুলোকে যদি তোমার কোনো চোরকেই পছন্দ হয় না, সাধারণত আমরা কি করি? চোরের মধ্যে কে ভালো চোর তাকে আমরা দিই। কিন্তু যারা ভালো বুঝে তারা কি করে? নোটাতে দেব। তাহলে যদি নোটার পরিমাণটা বাড়ে না, তাহলে বুঝতে হবে যে না, ওইখানে কোনো ক্যান্ডিডেট ভালো ছিল না। তা একটা ভালো খারাপ মেসেজ যায় ওইখানকার মধ্যে। তো ওই জন্য আমরা খুঁজবো যে সব থেকে ভালো চোরকে চোরের মধ্যে, সেটা না করে যদি কাউকে পছন্দ না হয় তোমরা নোটাতে মারবে। কারণ নোটাতে পড়লে বুঝবে মানুষ, ইন্ডিয়ার মানুষ, যে ওই জায়গাতে কোনো ক্যান্ডিডেটই ভালো নয়। এটা নয় যে আমাকে কাউকে না কাউকে ভোট দিতেই হবে লোকসভাতে, তখন নোটা থাকবে। তো এই নোটাতে যখন আমাদের লোকসভার ভোট হয়েছিল 2024 সালে, এই তো কোন রাজ্য সব থেকে নোটাতে ভোট বেশি পড়েছিল? সেটা হচ্ছে বিহার। ওই জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এসে এবার বলবে যে 24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কেন করবো? এই রিপোর্টটা 6ই জুন পাবলিশড হয়েছে। তার জন্য খুবই ইম্পর্টেন্ট যে কি বলে 2024 সালের লোকসভা নির্বাচনে সর্বাধিক নোটা ভোট কোথায় পেয়েছে? বিহারে সব থেকে পেয়েছে, ঠিক আছে? ইন্দোরও ছিল আগে, ঠিক আছে, ইন্দোরও আছে, কিন্তু এখন বিহার, ঠিক আছে? দেখো বিহার কি বলছে, যে 2024 সালে লোকসভা নির্বাচনে বিহার রাজ্যে সর্বাধিক সংখ্যক ভোটার নোটা, মানে নান অফ দ্য অ্যাবভ। ফুল ফর্মটা মনে রাখবে, বোতামে চাপেন। এবং এই রাজ্যের মোট 8 লাখ, মানে বুঝতে পারছো 8 লাখ, প্রায় 9 লাখের মতন ভোট নোটাতে পড়েছে।
ইমাজিন করো 9 লাখ লোক চাইনি যে আমরা কোনো ক্যান্ডিডেটকে ভোট দেব, সব চোর, ঠিক আছে। এবং নোটা নির্বাচন করেন, যা রাজ্যের মধ্যে মোট যত রাজ্যের যত ভোট তার 2.07%। ইমাজিন করো 100 জনের 2 জন নোটাতে মেরেছে। এবং অন্যান্য রাজ্যের তুলনায় বিহারের অবস্থান দেখো, যেমন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নোটার ভোট বিহারে কত 2.07%, এবং দাদরা নগর হাভেলিতেও আছে 2.06, এখানেও নোটার ভালো পরিমাণ। এবং গুজরাটে যেখানকার আমাদের প্রধানমন্ত্রী বিলং করছে সেখানেও পছন্দ হয়নি 1.58%। এটাও একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রধানমন্ত্রীর রাজ্যের লোক পছন্দ করেনি প্রধানমন্ত্রীকে ভোট দিতে, বা প্রধানমন্ত্রীর কোনো পার্টিকে বা যে কোনো টিমকে, যে কোনো কংগ্রেস বিজেপি যে কাউকে। এবং উড়িষ্যাতে 1.3, তামিলনাড়ুতে 1.06 এবং নাগাল্যান্ডে 0.21%। সব থেকে সর্বনিম্ন যদি বলে নাগাল্যান্ড, আর সব থেকে বেশি হচ্ছে বিহার। এটা হচ্ছে। এবং বিহারে নোটা ভোটের প্রভাব কী হয়েছে দেখো, বিহারের নোটা ভোটের হার অন্যান্য বড় রাজ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। বিহারের যে গোপালগঞ্জ, মনে রাখবে এটাও ইম্পর্টেন্ট, বিহারের গোপালগঞ্জ আসনে 2019 সালে নোটা ভোটের হার ছিল 5%, যা সেই সময়ের সর্বোচ্চ ছিল। তখনকার 2019 সালে, মানে তার আগের পিরিয়ডটাতে, তখন নোটা 5% নোটা দিয়েছিল, মানে ইমাজিন করো অনেক। 2024 সালে ইন্দোর লোকসভা আসনে, মানে পার্টিকুলার ইন্দোর, সেখানকার নোটা ভোটের সংখ্যা ছিল 2 লাখ সামথিং, মানে ইমাজিন করো, যেটা দেশের মধ্যে বেশি। তোমাকে যদি বলে কোন রাজ্যে নোটার পরিমাণ বেশি, তাহলে বলবে কি বিহার। আর যদি বলে কোন লোকসভাতে বেশি, একটা লোকসভা, তখন হচ্ছে কিন্তু ইন্দোর সব থেকে আগে, মানে 2 লাখ সামথিং। মানে বুঝে নাও ওইখানে যে ছিল ওরা চোর নয়, ওরা মহা চোর ছিল। চোর থাকলে তো অল্প হতো, মহা চোর ছিল বলে কেউ ভোট দেয়নি, এবং সবাই কংগ্রেস বিজেপি শুরু করে যত রকমের ক্যান্ডিডেটরা ছিল ওখানে, ঠিক আছে। এবং ওটাই বলছে 2024 সালে লোকসভা নির্বাচনে বিহার রাজ্যে সর্বাধিক শতাংশে নোটা ভোট পড়েছে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও ভোটারদের অসন্তোষের প্রতিফলন, মানে ভোটাররা যে পছন্দ করেনি তার প্রতিফলন, ঠিক আছে। চল এবার নেক্সট কোশ্চেনে আসছি আমরা, যেটা হচ্ছে আমাদের কি 29। এই 29-এ কি আসবো দেখো, 29-এ কি বলছে যে 18তম জাতীয় গেম। প্রথমত তোমাকে জানতে হবে যে আমাদের এই ন্যাশনাল গেমটা কততম, এই ন্যাশনাল যে আমাদের স্পোর্টসটা হলো কততম, মানে 38তম, ঠিক আছে। এই 38তম ন্যাশনাল গেম হলো এটা। এবং 38তম ন্যাশনাল গেমটা কোথায় হলো? উত্তরাখণ্ডে হলো, ঠিক আছে, উত্তরাখণ্ডে হলো। এবং এই উত্তরাখণ্ডে যে হলো, এখানে রূপো কে জিতেছে, সিলভার কে জিতেছে, কোন খেলাতে? সেটা হচ্ছে আমাদের ফেন্সিং, মানে ফয়েল ইভেন্ট, ফেন্সিংয়ের ফয়েল ইভেন্টে কে জিতেছে। দেখো যে 38তম জাতীয় গেম 2025-এ যে ফেন্সিংয়ের ফয়েল ইভেন্টে রূপো পদক জয়ী কে, মানে রূপো কে জিতেছে, তাহলে সেটা হবে আমাদের আকাশ কুমার। এই যে দেখতে পাচ্ছ, যেহেতু ফেস, কারণ এটা মুখ কেটে যাবে, তো এগুলো দিয়ে কেটে যায়, তো কি বলে, মুখও বাধা আছে, তো চিনতে পারবে না, ঠিক আছে। তো মনে রাখবে আকাশ কুমার এ রূপো জিতেছে, ঠিক আছে। নেক্সট, এবং এর সম্বন্ধে এখানে শঙ্কর হবে না, এটা ভুল আছে, ওটা আকাশ হবে, ঠিক আছে। দেখো তারপরে কি আছে, 2025 সালে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত যে 38তম জাতীয় গেমের যে ফেন্সিং ফয়েল ইভেন্টে শঙ্কর না, এটা হবে, এটা ঠিক করে নেবে, সবাইকে বলে দিচ্ছি, এটা কিন্তু শঙ্কর হবে না, এটা আকাশ হবে। আকাশ রূপো পদক অর্জন করেছেন। তিনি এই প্রতিযোগিতায় দক্ষতা এবং কৌশলের মাধ্যমে যে উল্লেখযোগ্য পারফরমেন্স প্রদর্শন করেছেন। এবং এই প্রতিযোগিতার বিবরণ কি, ইভেন্ট কি পুরুষদের ফয়েল, মানে, এবং স্থান কোথায় হয়েছিল? আমাদের উত্তরাখণ্ডে হয়েছিল, হালদারানি। এবং তারিখটা কত ছিল? 8 থেকে 13 ফেব্রুয়ারি 2025 সালে হয়েছিল। এবং এই ইভেন্টে বিভিন্ন রাজ্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং শঙ্কর না, এটা শঙ্কর হবে না, এটা আকাশ হবে, ঠিক আছে, আকাশ কুমার হবে। আকাশ কুমার প্রতিদ্বন্দ্বীদেরকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়, এবং ফাইনালে তিনি রূপপদক, মানে ফাইনালে গিয়ে হেরে যায়, ফাইনালে জিতে গেলে তো কি পেত? গোল্ড পেয়েছে। এবং যা তার কঠোর পরিশ্রম বা প্রতিভার স্বীকৃতি। তাহলে মনে রাখবে সে দ্বিতীয় হয়েছিল এবং রূপো পেয়েছে। এবং সোনাটা কে পেয়েছে তাহলে দেখে নাও, এই তো সোনা আছে, যেটা হচ্ছে কে বিবিস, তামিলনাড়ুর কে বিবিস সোনা পেয়েছে, ঠিক আছে। এবং ব্রোঞ্জ অলরেডি আমরা দেখলাম, ব্রোঞ্জ বলতে 3rd পজিশন, এতগুলো মনে রাখতে পারবে না, মনে রাখবে ফার্স্ট সোনা কে পেয়েছে, হ্যাঁ, ফেন্সিংয়ে, আর সেকেন্ড কে পেয়েছে, সেকেন্ড পেয়েছে আকাশ কুমার, ঠিক আছে।
কি বলছে, বিক্রমশিলা ইউনিভার্সিটি কোথায় লোকেটেড, স্ট্যাটিক জিকে, যে বিক্রমশিলা ইউনিভার্সিটি লোকেটেড ইন বিহার, কোথায় বিহার, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, সেটা হবে আমাদের কোথায় অবস্থিত বিক্রমশিলা, আমরা সবাই জানি ভাগলপুর ডিস্ট্রিক্টে বিক্রমশিলা। দেখো এই বিক্রমশিলা দেখতেই পাচ্ছ, এই দেখো নালন্দাও হচ্ছে বিহারে, বিক্রমশিলাটাও হচ্ছে বিহারে। তো নালন্দাটাকে এখন উন্নতি করার পর, ডেভেলপ করার পর এখন মোদী সরকার বা নীতিশ সরকার ভেবেছে আমরা বিক্রমশিলাটাকে ডেভেলপ করব, তার জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে। তো উত্তর দেখো অ্যান্সারটা হবে কি ভাগলপুর। এবং এর ব্যাখ্যাটি থেকে আমি বলবো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল কি, যে প্রাচীন ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠিত, কারণ আমরা জানতাম এখানে বৌদ্ধদের পড়াশোনা হতো। এটি বিহারের ভাগলপুর জেলার এবং কাহালগাঁও অঞ্চলে অবস্থিত। এবং এই বিশ্ববিদ্যালয়টি অষ্টম শতকে পাল রাজবংশের রাজা ধর্মপাল প্রতিষ্ঠিত করে। প্রথমত মনে রাখতে হবে এইটা কে আবিষ্কার করেছিল, বিক্রমশিলা বিদ্যালয়টা ধর্মপাল। নালন্দা কে আবিষ্কার করেছিল, কুমারগুপ্ত ওয়ান, মাথায় রাখবে। এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিত। আর নালন্দাটা কে করেছিল, কুমারগুপ্ত ওয়ান। এখানে যে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য বিশেষভাবে খ্যাত ছিল এবং চীন, তিব্বত, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়াশোনা করে আসতো। এগুলো আমরা জানি। শিলবদ্র এখানকার প্রিন্সিপাল ছিল, সভাপতি মানে টিচার ছিল। এবং বখতিয়ার খলজির আক্রমণে 1200 শতকে এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করা হয়। তোমরা সবাই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে বখতিয়ার খলজির আক্রমণ কত সালে করেছিল। তো তোমরা এইটুকু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটাই ছিল আজকের লাস্ট। এবং যারা যারা এখনও কোর্স নাওনি, আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারো, কারণ 4.0 পেতে গেলে তোমাকে ভালো মতন পড়াশোনা করবে। আর মাত্র সামান্য টাকার বিনিময়ে, 999 টাকার বিনিময়ে, দেখো 1000 টাকা এদিক ওদিক চলেই যাচ্ছে। এই বিনিময়ে একবার দিয়ে দিলে এটা ওয়ান টাইম, আর টাকা লাগবে না। পরীক্ষা যতদিন না হয় ততদিন তার টাকা লাগছে না। এবং আগে যা ক্লাস হয় সব ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। তাহলে নিজের প্রিপারেশনটাকে হাই করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে? বাদবাকি আমরা আবার নেক্সট কালকে আবার কারেন্ট অ্যাফেয়ার্সে আসবো। এবং যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, বুঝতে পারছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, কি দরকার, কি বলে সাবস্ক্রাইবটা করেই দিতে পারো, যেখানে আমার লাভ হবে। তো আমি তোমাদের জন্য এতটা খাটতে পারছি, তোমরা আমার জন্য এইটুকু করতে, তার জন্য তো তোমাকে পয়সা দিতে হচ্ছে না। চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।